রামিসা হত্যায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড, দেশের ইতিহাসে দ্রুততম বিচার, রায় সন্তোষ পরিবারের। মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট। চাঞ্চল্যকর সব মামলার আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় সরকার। হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা প্রধান বিচারপতির। বাজেট অধিবেশনে শিশু রামিসাকে স্মরণ, ক্যাপাসিটি চার্জে বাড়ছে বিদ্যুতের দাম, বলছে সিপিডি। সরকারের ব্যাংক ঋণ ৪১,০০০ কোটি টাকা, তথ্য টিআইবির। রাতের আধারে পুশিন ঠেকাতে কড়া পাহারা, পঞ্চগড়ে বিজিবি বিএসএফ উত্তেজনা, দিল্লি সীমান্ত সম্মেলনে কূটনৈতিক সমাধান চাইবে সরকার। মেসি রোনালদোর বিদায়ী বিশ্বকাপে মুগ্ধতা ছড়াতে প্রস্তুত এক ঝাঁক তরুণ, স্বপ্ন বুনছেন ইদলিজ, নিকোপাজ, রায়ানরা। স্বাগত স্টার নিউজে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ের ইতিহাস গড়ে দেয়া হলো শিশু রামিসাকে হত্যা ও ধর্ষণ মামলার রায়। এতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের সাজা দেন নিম্ন আদালত। রায় পরবর্তী আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রীর আশা ৩ মাসের মধ্যে শেষ হবে সব আইনি প্রক্রিয়া। নিষ্পাপ হাসি, এক বুক ভরা স্বপ্ন, সবই এখন অতীত। শিশু রামিসার হাতে থাকার কথা ছিল রঙিন পেন্সিল আর রূপকথার বই, কিন্তু এক নির্মম হিংস্রতা কেড়ে নেয় ছোট্ট রামিসার জীবন। ২৪ মে চার্জশিট দাখিলের পর মাত্র ৫ কার্যদিবসে হয় রায় ঘোষণা। দ্রুত মামলা নিষ্পত্তির ইতিহাস রচনা করে বিচারিক আদালত। রোববার সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় শিশু রামিসার হত্যা মামলার ২ আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন ২ আসামিকেই মৃত্যুদণ্ড দেন। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। যদি আমি নিযুক্ত না হতাম অথবা রাষ্ট্র যদি কোনো আইনজীবী নিযুক্ত না করতে পারতো, এই অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি দুর্ধর্ষ ঘটনার, এদেশের মর্মান্তিক ঘটনার বিচার কাজ নিষ্পত্তি হতো না। আমরা মনে করি অন্য অন্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো দ্রুততার সঙ্গে শেষ হবে। রায়ের পর সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। দাবি করেন শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ১ সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, আমরা যদি তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি, পেপার বুক যদি ১৫ দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি ২ সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, তো এটা ৩ মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। আর অ্যাটর্নি জেনারেল জানান, মামলাটি উচ্চ আদালতে আসলে দ্রুত আপিল নিষ্পত্তির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাটি শুনানির ব্যবস্থা করতে, সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। গেল ১৯ মে রামিসাকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমনে মাইলফলক হয়ে টিকে থাকবে বলেও মনে করেন আইনজীবীরা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী শুধু চলতি বছরের মে মাসেই ৮৩ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৭০% নারী ও শিশুই বয়স ১৮ বছরের নিচে। অভিযোগ গঠনের পর থেকে মাত্র ৪ কার্যদিবস পরই আলোচিত এই হত্যা মামলার রায়, যা দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের চাওয়া রামিসার মতো অন্যান্য মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি হোক। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট তার স্বজন, এলাকাবাসী ও শিক্ষক সহপাঠীরা। দ্রুত বিচার কাজ শেষ হওয়ায় করছেন সরকারের প্রশংসা। আগামীতে এমন নৃশংস ঘটনার শিকার যেন কাউকে হতে না হয়, সেজন্য জানাচ্ছেন দ্রুত রায় কার্যকরের দাবি। রামিসার বারান্দায় ফুল ফুটেছে আজও।
তবে বাড়িজুড়ে নির্মম এক শূন্যতা। পাশবিক নির্যাতনের শিকার হয়ে না ফেরার দেশে ছোট্ট রামিসা। কথা বলার মতো অবস্থায় নেই তার মা ও ছোট বোন। আর বাবা তখন আদালতে মেয়ের হত্যার রায়ের অপেক্ষায়। অবশেষে এলো কাঙ্ক্ষিত সেই রায়। আসামিদের সর্বোচ্চ শাস্তিতে জানালেন সন্তুষ্টি। মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। এই রায়ে পল্লবীবাসীর মধ্যেও ছিল স্বস্তি। এত দ্রুত বিচার কাজ শেষে রায়ে তাদের কণ্ঠে ছিল প্রশংসা। রায় হয়েছে, এখন যেন দ্রুত কার্যকর হয়। ঠিক আছে, বাস আমরা এটাই চাই। আমি দেখছি যে স্বপ্নাক্তা কিভাবে ছিল, তার ভিতরে কোনো অনুশোচনা বলতে ছিল না। তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম আমি দরজা খুলতে, সে দরজা খুলে নাই। ওরে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দেওয়া সবচেয়ে বেটার ছিল, যাতে মানুষ একজন দেখলে আরো 20 জন ভয় পেত। মুন্সিগঞ্জে রামিসাদের গ্রামের বাড়িতেও ছিল স্বস্তি। স্থানীয়রা বলছেন এই রায়ে কিছুটা হলেও শান্তি পাবে ছোট্ট রামিসার আত্মা। এই খুনিদের ফাঁসি দেন, এই নরপিসার জন্য বাংলাদেশে আর জন্ম নিতে না পারে। আমি মনে করি শুধু রামিসারটা খুব দ্রুত কার্যকর হয়েছে, এটা আমরা অনেক খুশি বা আমরা এটা প্রত্যাশা করেছি। আর যেগুলো নাকি এখনো ঝুলে আছে, রায় হয়েছে কিন্তু সেগুলো কার্যকর হচ্ছে না, আমরা চাই সেগুলো খুব দ্রুত কার্যকর হোক। ঈদের পর আজ খুলেছে রামিসার স্কুল। রামিসার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে না পারার কষ্ট আজও দাগ কাটছে সহপাঠীদের মনে। এ ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে, সেটাই তাদের প্রত্যাশা। এই রায় নিয়ে তালবাহানা করা যাবে না। যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রচলিত আইনে এই দুজনের ফাঁসি কার্যকর করতে হবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। রায় হয়েছে, দেয়া হয়েছে মৃত্যুদণ্ড, তবে বছরের পর বছর ঝুলে আছে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। এতে সাজা কার্যকর না হওয়ার ঘেরাটোপে আটকে নারী ও শিশু নির্যাতনের অনেক আলোচিত মামলা। তাই এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি। এতে বিচার বিভাগের প্রতি আস্থা ফিরবে বলে মনে করছেন আইনজীবীরা। মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণ হত্যার শিকার শিশু আসিয়া। দেশ তোলপাড় করা সেই ঘটনায় আসামি হিটু শেখকে 2025-এর 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ের 4 দিনের মাথায় ডেথ রেফারেন্স যায় হাইকোর্টে। তবে বছর ঘুরলেও নেই অগ্রগতি। সাজা কার্যকর কবে জানে না কেউ, অথচ মাত্র 14 কার্যদিবসে শেষ হয়েছিল বিচার কাজ। রামিসা হত্যা মামলার রায় আসার পর ফের সামনে এসেছে সেই শঙ্কার কথা। এ অবস্থায় নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি। বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে 14 জুন। উনি সুস্পষ্ট বলেছেন যে এই বেঞ্চটি শুধুমাত্র এই জাতীয় মামলার আপিল রেফারেন্স শুনানির জন্য ডেডিকেটেড থাকবে। অর্থাৎ একটা নিম্ন আদালত কিংবা বিচারিক আদালত কোনো মামলার রায় সাজা ঘোষণার পরে সেটি আপিল নিষ্পত্তিতে বছরের পর বছরের বিলম্বের যে বিষয়টি এবং যে অভিযোগটি থাকে সেটি হয়তো তা থেকে আমরা মুক্তি পাব। বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন আইনজীবীরাও। তাদের মতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে এটি রাখতে পারে বড় ভূমিকা। সামান্যতেই রেপ হচ্ছে, সামান্যতেই মার্ডার হচ্ছে। আমার মনে হয় দৃষ্টান্তমূলক কিছু কিছু শাস্তি না হলে, কার্যকর না হলে, এটা ডিটারেন্স, এটা নিবারণমূলক আমাদের ভূমিকা না থাকলে সমাজে কিন্তু এইসব ছড়িয়ে পড়বে আরো। উচ্চ আদালতের তথ্য অনুসারে গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন রয়েছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ছোট্ট রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। ঠান্ডা মাথায় পরিষ্কার করেন টয়লেটের মেঝে। আর সেখানে উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ছিলেন সোহেলের স্ত্রী স্বপ্না। শুধু তাই নয়, দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর স্বপ্নার হাতে কামড় ও আঁচড়ের চিহ্ন দেখা যায়। এসব অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। আর আদালতে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে হত্যার নারকীয় সব বর্ণনা। পৈশাচিক এই ঘটনার বিশ্লেষণ নিয়ে নিবিড় সাহার প্রতিবেদন। হাজারো স্বপ্নকে ধারণ করে চলা ছোট্ট এক জীবনের মর্মান্তিক অবসান। পার্শ্ববিক লালসা ও নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয় দেশ। ন্যায় বিচারের প্রত্যাশা পূরণে এগিয়ে আসে রাষ্ট্র। সাক্ষীদের সাক্ষ্যে উঠে আসে 19 মে মিরপুরে সংঘটিত সেই ধর্ষণ ও হত্যা
হত্যার বর্বরতা, যা হার মানায় যে কোনো থ্রিলার গল্পকেও। আদালতে দেয়া 16 সাক্ষীর দুজনের সঙ্গে কথা বলে স্টার নিউজ। তো ওর একটা জুতা এই ঘরের সামনে পড়ে আছে, আর একটা চিৎকারও শুনছিল। ভিতর থেকে আওয়াজ আসতেছে কিন্তু কেউ গেট খোলার নাম নেই। ভাঙার পরে হ্যান্ডেলের লকটা খুলে যায়, লকটা ভাঙা যায়, দুনো সাইড থেকে লকটা পইরা যায়। তো ওইটার ভিতর দিয়ে আমি দেখি যে স্বপ্না আক্তার বারবার বাথরুমের দরজা খুলতেছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। মানে কি বলবো বলে, এটা বলার মতো ভাষা নাই আমার কাছে। ঢুইকে আমরা বাথরুমের দিকে যাই, বাথরুমের যায় দরজাটা খোলার পরে ফ্লোর সাদা টাইলস করা, তো টাইলসের ভিতরে হালকা লাল লাল যে কালার হয়ে রয়েছে। শোলানোর ওই রুমটা আপনার ভিতর থেকে সিট কেটে দেওয়া, তারপর যে ওইটাকে ভাঙিয়া ভিতরে ঢুকার পরে আমরা প্রথমে লাশ দেখি নাই, কিন্তু যখন যে খাট সরানো ছিল রাজু ভাই বলছিল রামেশ্বর বাবাকে যে ভাই খাটটা সরান। উনি খাটটা এক হাতের মতো ধাক্কা দিছে, পরে টান দিয়ে পাই করছে, পাই করার পরে মাথাটা নাই, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মাথাবিহীন খণ্ডিত লাশ, হাত কাটা, বুক কাটা, পুরাপুরি খণ্ড খণ্ড করা অবস্থা। আদালতে সাক্ষ্য দিতে গিয়েও সোহেল ও স্বপ্নার রক্তচক্ষু দেখেছেন তারা। আমি আসামি সোহেলের নাকি দেখি চোখ দুটো বড় বড় করে, আর মাথাটাকে আপনার যে মাতালের মতো মানে মনে 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 করতেছে। সোহেল যেভাবে আমার দিকে তাকায় ছিল, পারলে আমার খায় ফেলাইতো। শুধু সাক্ষীরাই নয়, বেদনা কান্না ছুঁয়েছে পুলিশ উপপরিদর্শক ইকবাল হোসেনকেও, যিনি রামিসার মরদেহ উদ্ধার করেন, তৈরি করেন জব্দ তালিকা। 13 বছর বয়স থেকে মর্গে ডোমের কাজ করেন জীবনলাল চৌধুরী। ছোট্ট শরীরটি কাটাছেঁড়া করতে গিয়ে কাঁদতে হয়েছে তাকেও, আবেগ আপ্লুত হয়ে যান চিকিৎসকরাও। যে এটা করার সময় মনে করে আমার তো খারাপ লাগছেই, যখন এই কথাটা মনে পড়ে তখন আমার গায়ের পশমগুলো মনে করেন শিশিয়ে ওঠে, এখনও মনে করেন আমার শিশি করতেছে আমার গায়ের পশম। রামিসা ফিরবে না, কিন্তু আসামিদের শাস্তি হয়ে উঠুক দৃষ্টান্ত, সাজার ভয় জাগুক অপরাধীদের মনে, এমনটাই চাওয়া সকলের। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় এবার বিচার শুরুর অপেক্ষা। মাত্র 13 দিনের মাথায় অভিযোগপত্র দেয়ায় আশায় বুক বাঁধছেন স্বজনরা। যদিও 3 মাস পেরিয়ে গেলেও সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ হত্যা মামলায় অগ্রগতি নেই। রকুনুদ্দিন জানাচ্ছেন বাকিটা। ঢাকার রামিসা হত্যার রেশ কাটতে না কাটতেই গত 21শে মে চট্টগ্রামের বাকুলিয়ায় ধর্ষণের শিকার হয় 4 বছরের এক শিশু। এই পৈশাচিকতায় উত্তাল হয়ে ওঠে পুরো বাকুলিয়া। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। অভিযুক্ত মনিরকে পুলিশ হেফাজতে নিতে গেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার মাত্র 13 দিনের মাথায় 4 জুন আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। এখন তাদের একমাত্র দাবি দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা। কোর্টের মধ্যে তদন্ত করে তাড়াতাড়ি তুলছে, এটা আমি প্রশাসনকে আমি ধন্যবাদ দিই, লাখ লাখ ধন্যবাদ দিই। কথা বুঝছেন, আমি বলতেছি যে সরকার ভালো করে এটা সুন্দর করে যাচাই বাছাই করে তাড়াতাড়ি জানি ওকে ফাঁসি দেয়। পুলিশ বলছে চাঞ্চল্যকর এই মামলা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ এমন মামলাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। যে মামলাগুলো হয়, যে মামলাগুলি এসে আমরা চেষ্টা করি দ্রুততম সময়ের মধ্যেই এইগুলো সুষ্ঠু তদন্ত কার্য সমাপ্ত করার জন্য। আমাদের প্রত্যেকটা মামলাই পুঙ্খানুপুঙ্খভাবে সুষ্ঠু তদন্ত কার্য সমাপ্ত করার জন্য আমাদের এই টিম একান্তভাবে আপনার কাজ করছে। মানবাধিকার আইনজীবীরা বলছেন, এভাবে দ্রুত সময়ে আইনের শাসন নিশ্চিত করা গেলে বিচার বিভাগের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি কমবে অপরাধ প্রবণতাও। রামিসার মামলাটা যে দ্রুত হয়েছে এটা আমাদের জন্য একটা ভালো বার্তা, কিন্তু আমরা চাই সারা দেশে এই ধরনের মামলাগুলোকে বাছাই করে সেভাবে দ্রুত নিষ্পত্তি করা হোক, এবং এই নিষ্পত্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে, এবং সঠিকভাবে স্পেশালাইজড ট্রেইনড আপ লোকজন দিয়ে রাষ্ট্রপক্ষ যেন এই মামলাগুলো তদন্ত করে। বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার তদন্ত দ্রুত গতিতে হলেও দীর্ঘ 3 মাসেও সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় শিশু ইরা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। রকুনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। রামিসা ধর্ষণ হত্যায় বিচারের ইতিহাস গড়লেও এখনও ঝুলে আছে
বহু মামলা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 5.5 মাসে ধর্ষণের শিকার হয়েছে অন্তত 118 শিশু। ধর্ষণ চেষ্টা বা যৌন সহিংসতার পর নিহত হয়েছে 17 শিশু। উনিশশো সালের 23 আগস্ট দিনাজপুরে 16 বছর বয়সী ইয়াসমিন আক্তার পুলিশ ভ্যানে ওঠার পর নিখোঁজ হন। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে গণবিক্ষোভের জন্ম দেয়। টানা কারফিউ জারি করতে হয়েছিল প্রশাসনকে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2004 সালে অভিযুক্ত 3 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 1998 সালে গুলশানে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী লতিফুর রহমানের মেয়ে ও শিক্ষার্থী সাজনিন তাসনিম রহমান। মামলায় প্রথমে 6 জনের মৃত্যুদণ্ড হলেও উচ্চ আদালতের বিভিন্ন ধাপে অধিকাংশ আসামি খালাস পান। শেষ পর্যন্ত গৃহকর্মী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং 2017 সালে তার ফাঁসি কার্যকর হয়। পুরো বিচার প্রক্রিয়া শেষ হতে সময় লাগে প্রায় 18 বছর। 2016 সালের মার্চে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ। তদন্তে ধর্ষণের আলামত মিললেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। মামলাটি পুলিশ, সিআইডি ও পরে পিবিআইয়ের হাতে যায়। সম্প্রতি এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করে তার ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পিবিআই। তদন্ত এখনও চলছে, তবে এখনও বিচার শুরু হয়নি। 2017 সালে চাকরির পরীক্ষা দিয়ে ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার শিকার হন জাকিয়া সুলতানা রূপা। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। 2018 সালে 4 জনের মৃত্যুদণ্ড এবং 1 জনের কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট কয়েকজনের সাজা কমিয়ে দেন। একজন আসামি কারাগারেই মারা যান। মামলার চূড়ান্ত আইনি নিষ্পত্তি এখনও পুরোপুরি শেষ হয়নি। 2025 সালের মার্চে মাগুরায় নির্যাতনের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে পরে মারা যায় সে। ঘটনাটি দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। বিচারিক আদালত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। তবে ডেথ রেফারেন্স ও আপিলের কারণে মামলাটি এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। 2026 সালের মার্চে চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছরের শিশু জান্নাতুল নাইমা ইরা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার শিকার হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও এখনও মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়নি। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ডিএনএ রিপোর্ট হাতে এসেছে এবং চার্জশিট প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চার্জশিট জমা হলেই বিচার শুরু হবে। আইনজীবীদের মতে হত্যা ও ধর্ষণ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনের স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবে তদন্ত, সাক্ষ্য গ্রহণ, আপিল ও বিচারিক জটিলতায় বছরের পর বছর কেটে যায়। যে কারণে বহু আলোচিত মামলায় ন্যায় বিচার পেতে অপেক্ষা করতে হয় পরিবারগুলোকে। আর বিচারহীনতার সংস্কৃতি অপরাধকেও উৎসাহিত করে। একটি শিশুর জন্মের পর কত শত আশা খেলা করে বাবা মার মনে, কিন্তু স্বাধীনতার 5.5 দশক পরও কেন নিরাপত্তাহীনতায় সেই শিশু? বিশেষ করে মেয়ে শিশুর নিরাপত্তায় দুশ্চিন্তায় সময় কাটে পরিবারের। এই রাষ্ট্র কবে নিরাপদ হবে শিশুসহ সব বয়সীদের জন্য? এমন প্রশ্ন কোটি মানুষের হলেও উত্তর জানা নেই কারো। ফরহাদ বিন নূরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঝড় হোক, বৃষ্টি কিংবা কাঠফাটা রোদ, বিজয় সরণির এই মোড়েই ফুল বিক্রি করেন ফাতেমা। আর রোজই প্রতিটি আবহাওয়ায় মায়ের সাথে ভিজতে থাকে, পড়তে থাকে মাত্র 1.5 বছর বয়সী শিশুকন্যা সাদিয়া। ফাতেমার কপাল জুড়ে দুশ্চিন্তা। নিজে ফুলের মালা গাঁথলেও শিশুকন্যার জীবন তিনি গাঁথবেন কিভাবে? কেননা ফুলের রংটা ঠিকঠাক চিনলেও মানুষের রং যে অতটা চেনেন না। আর তাই ধীরে ধীরে বাড়ছে উদ্বেগ। বড় মেয়ে মাদ্রাসা পড়ে, এটা তো বেশি চিন্তা আমার মার কাছে থাকে। ওরও চিন্তা করি, আবার আমার 2 সন্তান আছে, এদেরও জন্য তো চিন্তা করি। আমি যে দর্শন বাইরাইছে এগুলোরই তো রাহাত দেখাবো, চোখে চোখে রাহাত দরকার।
আর এদিকে ধীরে ধীরে বাবার আঙুল ধরে বেড়ে উঠলেও বাবার বুকেও এখন উৎকণ্ঠা। জন্মের পর জামিলার প্রথম কান্না বাবা জামিলকে আনন্দ দিলেও সম্প্রতি রামিসার ঘটনায় শিউরে ওঠেন বারবার। তার কথায় সামাজিক অবক্ষয়ের কারণে শুধু কন্যা বড় হচ্ছে না, বড় হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভয়ও। মেয়ে বাচ্চাদের নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কে দিবে? আদৌ কি সরকার কি শিশুদের নিরাপত্তা দিতে পারবে কিনা? এভাবেই কন্যা সন্তানের বাবা মায়ের উদ্বেগ বাড়ছে ক্রমাগত। দেশে ধর্ষণের ঘটনা নতুন নয়, যেখানে রেহাই পাচ্ছে না শিশুরাও, সেখানে রাষ্ট্রকেই দায়িত্ব নেবার আর্জি বাবাদের। আর মায়েরা বলছেন, আইন কেন পারছে না কোনো দৃষ্টান্ত স্থাপন করতে? কেউ যদি অন্যায় করে আর তার যদি দৃশ্যমান কিছু শাস্তি না হয়, তাহলে আসলে সেই অন্যায়টা তার অপরাধী যারা আছে তারাও করার একটা সুযোগ থাকে। বাচ্চা নিরাপদে স্কুলে যাবে বা মাদ্রাসা যাবে, সেখান থেকে আবার নিরাপদে বাড়িতে ফিরবে, এটাই আমার আশা। আজ পর্যন্ত বাংলাদেশে মেয়েদের 100% স্বাধীনতা চলাফেরা এখনো হয়ে ওঠেনি। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। চলতি বছরের প্রথম 4 মাসেই শুধু নারী ও শিশু নির্যাতনে মামলার সংখ্যা 5,958। দেশে বিচারহীনতার সংস্কৃতিকেই এসব ঘটনার জন্য দায়ী করে অভিভাবকদের দাবি, মেয়ে সন্তানদের জন্য নিরাপদ একটি দেশের। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। শিক্ষাকে শুধু সনদ বা চাকরিজীবী তৈরির উপায় নয়, বরং মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা তৈরির হাতিয়ার করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে কর্মমুখী শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। একজন শিক্ষক যখন বদলান, বদলে যায় একটি শ্রেণীকক্ষ, আর শ্রেণীকক্ষ বদলালে বদলে যায় একটি প্রজন্ম, বদলায় পুরো দেশ। সেই প্রত্যয় নিয়েই 12,000 শিক্ষককে দক্ষতার নতুন পাঠ শেখানোর যাত্রা শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং জীবনের সঙ্গে সংযোগ তৈরির প্রক্রিয়া বানানোর এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি, যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না, বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। বলেন, বৈশ্বিক বাস্তবতায় শিক্ষা ব্যবস্থা বদলানো সময়ের দাবি, আর সেই পরিবর্তনের সূচনা হবে শিক্ষকদের হাত ধরেই। শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপর শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেল হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। দেশের কোটি বেকারের দক্ষতা তৈরিতে শিক্ষকদের এই প্রশিক্ষণকে দেশের ভবিষ্যৎ বিনির্মাণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বললেন সরকার প্রধান। দেশের তারুণ্য এবং ছাত্র যুবশক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। কর্মমুখী শিক্ষা শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয়, এটি স্বপ্নকে দক্ষতায় আর সম্ভাবনাকে সাফল্যে রূপ দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের এই আয়োজন ঘিরে সরকার প্রধানও নির্দেশনা দিলেন শিক্ষা ও কর্মজগতের সেই সেতু বন্ধনকে আরও শানিত ও সুদৃঢ় করার। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এবার জানাবো বাজেট 2026-27 খবর। সংসদের শোক প্রস্তাবে রামিসাকে স্মরণ করে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার বিকেল 3টায় জাতীয় সংসদে এই অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনেই
2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থ বছরের বাজেট পেশ করা হবে। এর উপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ। এ নিয়ে আরও জানবো, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন আমাদের সেখানে, এবং সিফাতের কাছ থেকে জানতে চাইব, সিফাত, সংসদ ভবনের কার্যক্রম তো 3টা থেকে শুরু হয়েছে, এবং সেখানে আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, কি কি সিদ্ধান্ত হবে একটু জানাবেন। আনুষ্ঠানিকতা তো শুরু হয়ে গেছে, আপনিও বলছিলেন 3টায়। তারপরে শুরুতেই যেটি করা হয়, যেহেতু দ্বিতীয় অধিবেশনের শুরুর দিন, এটি বাজেট অধিবেশন, গুরুত্বপূর্ণ অধিবেশন, সেক্ষেত্রে প্রথম সভাপতি মণ্ডলীর যে সদস্য রয়েছে সেটি নির্বাচিত করা হয়েছে। সভাপতি মণ্ডলীর সদস্যদের কাজ নিশ্চয়ই জানেন, তারা স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কোনো কারণে যদি তারা না থাকে, ক্রমিক রং অনুযায়ী তারা পরবর্তী সময় স্পিকারের চেয়ারে বসে সংসদে অধিবেশন পরিচালনা তারা করে থাকেন। এবং আমরা সেখানে দেখেছি শুরুতে 1 নম্বরে যে 5 জনকে নির্বাচিত করা হয়েছে। 1 নম্বরে নাম রাখা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং নারী সংসদ সদস্য সেলিমা রহমান, এবং পরবর্তী সময় আমরা জয়নুল আবেদিন এবং জামাত থেকে একজনকে দেখা গেছে, 4 জন বিএনপি থেকে দেখা গেছে। তো এই যে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার পরে পরবর্তীতে প্রস্তাব করা হয়েছে শোক প্রস্তাব। যারা প্রয়াত হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ এবং সংসদ সদস্য, এমন 16 জনের নাম শোক প্রস্তাবে নাম উত্থাপন করা হয়েছে। এর পরবর্তী সময় আমরা যেটি দেখেছি, তার সাথে আরো কিছু নাম, প্রয়াত একজন সাংবাদিকের নাম যুক্ত করা হয়েছে, এবং রামিসা, যার আজকে সে ঐতিহাসিক যে রায়, চাঞ্চল্যকর যে হত্যা এবং ধর্ষণ মামলা যে রায়টি আজকে হলো শিশু রামিসার, সে শিশু রামিসার সহ শিশু নির্যাতনে মৃত্যুবরণ করেছে এমন আরো 3 থেকে 4 জনের নাম আমরা দেখেছি শোক প্রস্তাবে স্পিকার তিনি সেখানে উত্থাপন করেছেন, এবং 1 মিনিট নীরবতা পালন করেছে, যাদেরকেই এই শোক প্রস্তাবে নাম উত্থাপন এবং গৃহীত করা হয়েছে। এবং শেষে আমরা যে দেখেছি আজকে এই দুটি আনুষ্ঠানিকতার শেষে প্রশ্নোত্তর পর্ব দিয়ে স্বাভাবিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আজকে প্রশ্নোত্তর পর্বে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং আমরা দেখেছি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের কাছে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে। বিশেষ করে চলমান যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে যে সংকটগুলো রয়েছে, যে উদ্ভূত পরিস্থিতি যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন এবং তিনি সেগুলোর উত্তর দিচ্ছিলেন। এবং তারপরে আমরা তথ্য সম্প্রচার মন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ আমলে যেসব সাংবাদিক এই যে জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাপোর্ট দিয়েছে, যারা মদতদাতা, এমন সাংবাদিকদেরকে তারা আবারও মাথাছাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন সময় টক শোতে তারা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করার যে চেষ্টা, এইরকম প্রশ্ন হাসনাত আব্দুল্লাহ তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে করেছেন। তিনি বলেছেন যে প্রচলিত আইন ভঙ্গ করা হয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের দিনে সবশেষ যেটি, এই যে জ্বালানি পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। সেটি সভাপতি জ্বালানি মন্ত্রী রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি আজকে এই রিপোর্টটি সংসদের সামনে উত্থাপন করবে। তার আগে 71 বিধিতে কিছু জরুরি জনগত বিষয় তোলা হবে। তো এই ছিল আমার কাছে সংসদ প্রাঙ্গণ থেকে সংসদের বাজেট অধিবেশনের সবশেষ রঞ্জু। সিফাত শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বাজেট অধিবেশন শুরু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। এদিকে বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জের ফলে লোকসানে আছে বিদ্যুৎ খাত। এটি সামাল দিতেই সরকার দাম বাড়িয়েছে বলে মনে করে সিপিডি। সকালে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাতের কর নিয়ে এক আলোচনায় এসব কথা বলা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কর ছাড়ের সুপারিশও করা হয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানির প্রসারে বড় বাধা দেশের রাজস্ব কাঠামো। সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক গাড়ির মূল চালিকা শক্তি ব্যাটারি আমদানিতে শুল্কের বোঝা 62 থেকে 92%। ফলে উচ্চ করের কারণে এই প্রযুক্তিগুলো দেশে টেকসই হচ্ছে না। রোববার জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানিতে রাজস্ব বৈষম্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনায় এমন চিত্র তুলে ধরা হয়। এ সময় পরিবেশ বান্ধব জ্বালানির জন্য ভ্যাট অব্যাহতির দাবি জানানো হয়।
এলএনজি কে ফেভার করতে গিয়ে নিজের রাজস্ব হারিয়েছেন, আবার এলএনজি কে ফেভার করতে গিয়ে আপনি ব্যাটারি বা ইভি অথবা আমার যে অভ্যন্তরীণ যে বিদ্যুৎ উৎপাদনের যে অন্যান্য যে সুযোগগুলো, এগুলোকে আমি লেস অ্যাট্রাক্ট বা লেস কম্পিটিটিভ করে ফেলেছি। সুতরাং এই ব্যালেন্স বা এই ভারসাম্যটি সবসময় রাখা দরকার। এদিকে ব্যয়বহুল এলএনজি, কুইক রেন্টাল ও ক্যাপাসিটি পেমেন্টে বিদ্যুৎ খাতের লোকসান বাড়ছে। এই ভর্তুকির চাপ মেটাতেই দাম বাড়ানো হচ্ছে বলে মনে করে সিপিডি। এখনই আমার যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি দিয়ে 2030 পর্যন্ত আমি অনায়াসে যেতে পারি। আমার নতুন বাড়তি ক্যাপাসিটির দরকার নেই। সুতরাং আগে এগুলোকে কমানো দরকার বলে আমরা মনে করি। আসছে বাজেটে সৌরবিদ্যুতের 7.5% অগ্রিম কর, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ করেছে সিপিডি। সরকারের দায়িত্ব হচ্ছে পথের বাধা সরিয়ে নিন, আমাকে হাঁটতে দিন। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সরকারের 100 দিনে 605 খুনের তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধর্মীয় অনুভূতিতে আঘাতে গ্রেপ্তার ও সাংবাদিক হয়রানি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে গবেষণা প্রতিবেদনে। তাতে উঠে এসেছে দুদকের নিষ্ক্রিয়তা, পরিবহন খাতে চাঁদাবাজি ও ঢাকা সিটির ময়লা বাণিজ্য হাত বদলের কথা। এছাড়া ক্ষমতায় আসার 1.5 মাসে সরকার ব্যাংক খাত থেকে 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সরকারের 100 দিনে বিএনপির 31 দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারের উপর ভিত্তি করে সংসদ, বিচার নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার ও সুশাসন সহ 8 বিষয়ে গবেষণা প্রতিবেদন দিল টিআইবি। সংবাদ মাধ্যমে প্রকাশ। বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে তারা বলছে, এ সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিত অঙ্গীকারের বিপরীতমুখী অবস্থান। এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃশ্যমান কোনো অবস্থান গ্রহণ করার বিষয়টি লক্ষ্য করা যায়নি। ভারসাম্য ও অধিকতর যাচাই বাছাইয়ের যুক্তিতে সরকার পরবর্তীতে এই আইনগুলো সংশোধন করে বিল আকারে আনার প্রতিশ্রুতি দিলেও এক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপের অনুপস্থিতি রয়েছে। ক্ষমতায় আসার 1.5 মাসে ব্যাংক খাত থেকে সরকার প্রায় 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে খেলাপিদের পুনঃতফসিল সুবিধা দেওয়ার সমালোচনাও করছে তারা। ঋণ খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খেলাপি ঋণ পুনঃতফসিলকরণ এবং দুর্বল ব্যাংকের অভিযুক্ত শেয়ারধারীদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার মতো এই বিতর্কিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভা নিয়ে পর্যবেক্ষণে টিআইবি বলছে, সরকার গঠনের সময় এর পরিসর সীমিত রাখার কথা, তা রাখা হয়নি। একই মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা দেয়ায় আভ্যন্তরীণ সমন্বয়হীনতাও দেখছে তারা। অভিযোগের অনুসন্ধান তদন্ত সম্পন্ন করে সরকারের 100 দিনে 130 ঘটনায় 188 সাংবাদিককে হয়রানি, 12 জনের বিরুদ্ধে মামলা ও 7 জনকে গ্রেফতারের তথ্য দিয়ে প্রধান নির্বাহী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে গ্রেফতার অব্যাহত ছিল এ সময়ে। সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড এবং এই ধরনের যে এক্সটর্শন বা চাঁদাবাজির, দখলবাজির ক্ষেত্রগুলো, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত, সেই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে। দুদকের কার্যক্রম স্থবির থাকায় দুর্নীতির মামলা, অভিযোগ নিষ্পত্তির অপেক্ষা বাড়বে। এছাড়া ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে ঢাকা সিটির ময়লা বাণিজ্যের হাত বদল হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি অব্যাহত এবং পরিবহন সমিতির নেতৃত্বে আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে বলেও দাবি টিআইবির। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পুশিন। অভিযোগ উঠছে, সুযোগ পেলেই নারী, শিশু ও বৃদ্ধদের সীমান্তের শূন্যরেখার কাছে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। এতে সীমান্তবর্তী জনপদে বাড়ছে আতঙ্ক আর পরিস্থিতি মোকাবিলায় দিন রাত টহল জোরদার করেছে বিজিবি। রাশেদুজ্জামানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মুইন তাজওয়াল। সীমান্তে নিয়ন আলো, এরই মাঝে অন্ধকার। কারণ এই সীমান্ত দিয়েই গেল শনিবার 6 জনকে পুশিন করেছে বিএসএফ। রাখা হয়েছিল সীমান্তের শূন্যরেখা থেকে 40 গজ দূরের একটি পাট খেতে। তথ্য বলছে, সীমান্তের ওপারে আরো কিছু মানুষকে জড়ো করা হয়েছে, যাদের পুশিন করা হবে বাংলাদেশি ভূখণ্ডে। সীমান্তের ওপারে বাড়ানো হয়েছে বিএসএফ এর টহলও। তারা আইসি বাংলাদেশে একটা আতঙ্ক সৃষ্টি করতে পারে, এই জন্য আমাদের ভেতরে ভয় একটা কাজ করছে। মানুষজন যেগুলা পোষণ করতেছে, এগুলা আসলে আমাদের বাংলাদেশের কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করতেছি।
এমন বাস্তবতায় দেশের সীমান্তগুলোতে কড়া নিরাপত্তায় বিজিবি। রাতে বাড়ানো হয়েছে টহল। মাইকিং এর মাধ্যমে বিএসএফকে দেওয়া হচ্ছে কঠোর বার্তা। তাদের সহযোগিতায় গ্রামবাসী। তারা বলছেন বিজিবির সাথে সমন্বয় করে রাত জেগে তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। বিএসএফ ভারতের লোকজন পোষণ করছে রাত্রে, ওই জন্য বিজেপিকে একটু সহযোগিতা করছি আমরা। গ্রামের লোকজন বহু আছে, তারাও আছে, আমরা পাহারা করছি। আর কিছু লোকজন যেন আসতে পারে, এই জন্য আমরা এখানে পাহারা করছি। এইভাবে আমরা সারা রাত বিজেপির সাথে আছি, টহল দিছি, আমরাও তাদের হেল্প করছি, তারাও আমাদের ভালোর জন্যই করছে। বিজেপি বলছে কোনোভাবে ওপার থেকে অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে আমরা একদম সারা রাত্রি একেবারে তাদের, বিশেষ করে যেখানে গেট আছে এবং কি শূন্য লাইনে আমরা ডিউটি করতেছি, যাতে কোনোভাবেই কোনো এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা পুশিনের লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে। শূন্যরেখা থেকে শুরু করে পুরো সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে বিজিবি। পুরো 24 ঘন্টা তাদের চোখ সীমান্তে। সীমান্তে সাধারণ মানুষের চোখে মুখে এখন আতঙ্ক। রাতভর সজাগ রয়েছেন তারা। নিয়মিত অনাকাঙ্ক্ষিত এই পুশিনকে কেন্দ্র করে সীমান্তে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিজিবি বিএসএফ এর সম্পর্কেও। স্থানীয়দের দাবি, দ্রুত এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ না হলে সীমান্তে মানবিক বিপর্যয় ও অস্থিরতা আরো প্রকট হবে। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। সীমান্তে পুশিন ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, এই অবস্থার কূটনৈতিক সমাধান চাওয়া হবে 8 জুন ভারতের দিল্লিতে শুরু হতে যাওয়া বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে। এদিকে পুশিন ইস্যুতে এরই মধ্যে সীমান্তে মোতায়েন রয়েছে 60,000 বিজিবি সদস্য। এলাকায় মানব পাচার এবং অবৈধ এটি পঞ্চগড় সীমান্ত। রোববার দুপুরে বিজিবি বিএসএফ এর এই উত্তেজনা পুশিন চেষ্টা নিয়ে। দুদিন ধরে ভারত সীমান্তে এনে রাখা হয়েছে 10 জনকে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই এই উত্তপ্ত অবস্থা। গত 5 দিনে এমন 21টি চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। এ নিয়ে সতর্ক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিজিবিকে কঠোর অবস্থানে রাখা হয়েছে। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। সীমান্তে এরই মধ্যে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতির মধ্যে সোমবার ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে 4 দিনের বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। তাতে এই অবৈধ পুশ ইন চেষ্টার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা এইবার আমাদের যাওয়ার পালা। ডিজি লেভেলের মিটিংটা ওখানে হচ্ছে, ওখানে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়, ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো ওখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে। সমস্ত বিষয়ে আলোচনা হবে। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। সীমান্ত ব্যবস্থাপনা ও বাংলাদেশি হত্যা সহ নানা ইস্যুতে মতপার্থক্য কাটাতে বিজিবি বিএসএফ সম্মেলনে আলোচনা হবে বলেও জানানো হয়েছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে 5ম দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই আন্দোলন হয়। মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে সকাল 11টায় প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে সকাল 10টায় ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহক ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। 5ম দিনের মতো ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে রোববার আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সকাল 11টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল 10টায় একই দাবিতে ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। আন্দোলনকারীদের দাবি, ব্যাংকটিকে সরকার ও বর্তমান গভর্নর আবারও লুটেরা গোষ্ঠীর কাছে তুলে দিচ্ছে। অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করলেও লুটেরা গোষ্ঠীর সুবিধাভোগী বর্তমান গভর্নর, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অনেক কর্মকর্তা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে।
সুতরাং এই চেয়ারম্যানকে তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। যেই পথে পা বাড়িয়েছে 90 ফেসিস্টের, সেই পথে পা বাড়ানোর সুযোগ থাকবে না। অতএব সময় থাকতে ইসলামী ব্যাংকে তার মূল মালিকদের কাছে, মূল আদর্শবাদীদের কাছে ফিরিয়ে দিয়ে। এ সময় ইসলাম ব্যাংকের নতুন চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতির তথ্য তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, চেয়ারম্যানকে তারা ব্যাংকে প্রবেশ করতে দিবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বিতাড়িত না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে আসবো। এই ব্যাংক রক্ষার জন্য গ্রাহকরা যা করার প্রয়োজন তা করবে ইনশাআল্লাহ। প্রয়োজনে রাজপথে জীবন দেওয়া হলো বাংলাদেশের স্পন্দন ইসলামী ব্যাংক আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এদিকে নিয়োগ পাওয়ার পর আন্দোলনের মুখে এখনো ইসলাম ব্যাংকে অফিস করতে আসেননি নতুন চেয়ারম্যান। তিনি প্রবেশ করলেই প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। কোনোভাবেই ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণশুনানিতে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, লেকের উন্নয়ন ও সংরক্ষণে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এ সময় প্রশাসক জানান, জনগণের মতামতের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। জনগণের মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লক্ষ্য, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর করা। সেই লক্ষ্যেই নাগরিকদের সরাসরি অংশগ্রহণে আয়োজন করা হয় গণশুনানির। ধানমন্ডি সোসাইটিকে বলবো যে আপনারা টোটাল এলাকার অন্তত এই ব্যবস্থাগুলো চেক করার জন্য ব্যবস্থা করেন। গণশুনানিতে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। শুধু সেবার মান উন্নয়ন নয়, রাজধানীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও বড় উদ্যোগের ঘোষণা আসে এই শুনানিতে। মশা থেকে উৎপত্তি সেখানে ওষুধ দেওয়ার একটা ব্যবস্থা যদি করেন, সেক্ষেত্রে আমরা আমাদের জনগণটা উপকৃত হবে। এখানে যাতে সেটাই না হয় লেকের ভিতরে। আর জিনিস হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে সুন্দর থাকে। যেটা চিন্তা করতে হয় সেটা গভর্নমেন্টই চিন্তা করবে। আমাদের কাছে আপনারা শুনতে পারেন, আমরা বলতে পারি, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু আপনি আসলে কোনটা নিবেন এবং জনগণকে দিয়ে সেটা আপনি কাজে লাগাবেন, ইমপ্লিমেন্টেশনটা কোথায় সেটা আমি জানতে চাই। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। সব জায়গায় হকারগিরি করা যাবে না, সব জায়গায় দোকানপাট করা যাবে না। এটা কমার্শিয়াল যদি হয়ে থাকে, কমার্শিয়ালের জন্য রাজুক দায়ী, আর আপনারা এখানকার বসবাসকারী যারা আছেন তারা দায়ী। আপনারা যদি বাধা দিতেন, রাজুক করতে পারতো না। আবার আপনাদের মধ্যেই একটা অংশ হয়তো কমার্শিয়ালি আপনারা ব্যবহার করেছেন নিজের ক্ষমতা ব্যবহার করে। গণশুনানিতে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ধানমন্ডি লেক সংরক্ষণে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, কোনোভাবেই ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। একটা লেক যত্রতত্র বাণিজ্যিক ব্যবহার হবে না, হতে দেওয়া হবে না। স্বেচ্ছাচারিতা, নিজের মতো করে ব্যবহার, এটা চলবে না। সামগ্রিক স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে আমি আবারও বলছি, এই লেকটাকে আমরা যে আদলে ডিজাইন করেছি, আমার যদি বুঝতে ভুল না হয়, আমরা ঝলমলে লেক করছি না, আমরা মনোরম, প্রশান্তিময়, ন্যাচারাল। একটা জায়গায় আমাদের একটু উদ্বিগ্নতা আছে, লেকের পানিটাকে কিভাবে টলমলে রাখবো আমরা, সেটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা চ্যালেঞ্জ ছিল। ধানমন্ডি লেক উন্নয়ন ও সংরক্ষণে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান মন্ত্রী। নাগরিকদের অংশগ্রহণে সেবার মান উন্নয়নে এই উদ্যোগ কতটা সফল হয়, সেদিকেই এখন নজর রাজধানীবাসীর। আমাদের সবারই দায়িত্ব বোধের জায়গা থেকে সমন্বিতভাবে কাজ করলে এই মহানগরের ভিন্ন চিত্র মানুষ দেখতে পারবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। এবং নিজেকে সবসময় দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। লেবাননে ড্রোন হামলায় নিহত শফিকুল ও নাহিদুলকে দাফন করা হয়েছে সাতক্ষীরায়। তাদের শেষবারের মতো দেখতে ভিড় জমান স্বজন ও প্রতিবেশীরা। দুই পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়েছিল লেবাননে। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় হারিয়েছেন প্রাণ। ২৭ দিন পর ঘরে ফিরেছে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল ইসলামের মরদেহ। যাওয়ার সময় ১০-১২ লাখ টাকা ঋণ করে গিয়েছে, আল্লাহ ঋণ শোধ করার তৌফিক দেয়নি। ঋণ দেয় কোনো যাতে শোধে, সে ঋণের বোঝা নেই, কি খবরে যাবে।
একই ঘটনায় নিহত নাহিদুল ইসলামের মরদেহ এসেছে গ্রামের বাড়ি আশাশুড়ির কাদাকাটিতে। তার পরিবারেও শোকের মাতম। এর আগে শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বৈধভাবে বিদেশে যাওয়ায় নিহতদের পরিবার ওয়েস অনার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা থেকে আর্থিক সহায়তা পাবে। ওনারা বৈধ পথে দেশের বাইরে যাওয়ার কারণে ওনারা আরও 13 লক্ষ টাকা পাবেন। এখানে 3 লক্ষ টাকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান এবং 10 লক্ষ টাকা জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে। এবং এটা শুধু নাহিদুল ইসলাম এবং শফিকুল ইসলাম না, এটা বাংলাদেশের যে কোনো প্রবাসীর জন্য ক্ষেত্রে প্রযোজ্য। অর্থ সহায়তা কিছুটা স্বস্তি দিলেও পরিবার দুটির ভবিষ্যৎ নিয়ে রয়েছে চিন্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।